হ্যালো বন্ধুরা, আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার স্টার্ট করব, যেটা ইলেকট্রোকেমিস্ট্রি, একটা ফিজিক্যাল কেমিস্ট্রির চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা না বেশ কনসেপচুয়াল একটা চ্যাপ্টার, মানে খুব কঠিন না, মানে সহজই, কিন্তু বেশ কনসেপচুয়াল আর কি। যদি এটা ভালো করে একটু বোঝো সাবজেক্টটা, তাহলে দেখবে যে এখান থেকে নিট বা জেই বা যে কোনো এক্সামে এখান থেকে কোশ্চেন থাকে, সেখান থেকে খুব সহজেই অ্যান্সারটা করে দেওয়া যায় আর কি। খুব কঠিন কিছু না, বেশ থিওরি জাস্ট একটু ভালো করে বুঝলে সেখান থেকে নিউমেরিক্যাল কোশ্চেন যেগুলো আসে সেগুলো খুব সহজেই করে দেওয়া যায় আর কি। তো আমরা এটাই পরপর লেকচার ওয়াইজ এগুলো ডিসকাস করব। আজকে আমরা ইন্ট্রোডাক্টরি পার্ট হিসেবে পার্ট 1, এটা আমরা ক্লাস 1, এটা লেকচার 1 আমাদের, এটা আমরা স্টার্ট করছি। তো চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করে দিই আর কি ইলেকট্রোকেমিস্ট্রি। তো এটা দেখবে তোমাদের ক্লাস 12-এর একটা সিলেবাসের মধ্যে পড়ে আর কি। তো সেমিস্টার যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে যারা সেমিস্টার 4-এ আছো আর কি, তাদের দেখবে যে এই চ্যাপ্টারটা তোমাদের এই সেমিস্টারে আছে আর কি, তো তারাও এটা ভালো করে দেখতে পারো আর কি। তো শুরু করা যাক। দেখো ব্যাপারটা হচ্ছে যে দেখো ইলেকট্রোকেমিস্ট্রি, এই যে ইলেকট্রোকেমিস্ট্রিটা দেখো, এর মধ্যে আমরা দুটো টার্ম পাচ্ছি। একটা হচ্ছে কি, একটা হচ্ছে ইলেকট্রো আর একটা হচ্ছে কেমিস্ট্রি। এই যে ইলেকট্রো কথাটা আসে হচ্ছে ইলেকট্রিসিটি থেকে। আর এই যে কেমিস্ট্রিটা তুমি দেখতে পাচ্ছ, এই কেমিস্ট্রি কথাটা এটা হচ্ছে কেমিক্যাল রিয়াকশন, এখান থেকে আসে। তার মানে এই যে ইলেকট্রোকেমিস্ট্রি যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটা অ্যাকচুয়ালি ইলেকট্রিসিটি এবং কেমিক্যাল রিয়াকশন এই দুটোর ইন্টার কনভার্সনের যে কেমিস্ট্রিটা আমরা পাই, সেই কেমিস্ট্রিটা হচ্ছে ইলেকট্রোকেমিস্ট্রি। তার মানে একটা সোজা কথা যেটা বলা যায় সেটা হচ্ছে ইলেকট্রোকেমিস্ট্রি ডিলস উইথ ইলেকট্রিক্যাল এনার্জি অ্যান্ড কেমিক্যাল এনার্জি। কি হয় না, কোনো একটা প্রসেসে যদি আমরা কোনো একটা সিস্টেমে বা মিডিয়ামে যদি আমরা বাইরে থেকে ইলেকট্রিসিটি দিই, তাহলে সেখানে একটা কেমিক্যাল রিয়াকশান হয়। এটা যেমন সত্যি, ঠিক তেমনি কোনো একটা মিডিয়ামে যদি রিয়াকশান হয়, সেখান থেকে আমরা রিয়াকশানের থেকে আমরা ইলেকট্রিক্যাল এনার্জি তৈরি করতে পারি। তার মানে এখানে যেটা হয় সেটা হচ্ছে এই ইলেকট্রোকেমিস্ট্রি পার্টে আমরা দেখব যে কোথাও কোথাও ইলেকট্রিক্যাল এনার্জি এটা কেমিক্যাল এনার্জিতে কনভার্ট হচ্ছে, অথবা কেমিক্যাল এনার্জি ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হচ্ছে। ঠিক আছে? তার মানে এইখানে এই ইলেকট্রোকেমিস্ট্রিতে ইলেকট্রিক্যাল এনার্জি ইজ কনভার্টেড টু কেমিক্যাল এনার্জি, বা ইলেকট্রিক্যাল এনার্জি ক্যান বি কনভার্টেড টু কেমিক্যাল এনার্জি, অর কেমিক্যাল এনার্জি ক্যান বি কনভার্টেড টু ইলেকট্রিক্যাল এনার্জি। এই দুটো জিনিসই আমরা এই ইলেকট্রোকেমিস্ট্রির মধ্যে পড়তে পারি। এবার এই যে ইলেকট্রিক্যাল এনার্জি এবং কেমিক্যাল এনার্জির কনভার্সন, এই কনভার্সনটা যে ডিভাইসের মধ্যে হয় সেটাকে বলা হয় সেল। যেমন ধরো তোমরা ইলেকট্রোলিসিস যে জিনিসটা পড়েছ, তড়িৎ বিশ্লেষণ, সেখানে আমরা কি দেখি? সেখানে আমরা দেখি যে ধরো আমরা একটা এক্সাম্পল নিচ্ছি ইলেকট্রোলিসিস। সেখানে আমরা কি দেখি না, আমরা একটা দেখি যে এরকম একটা ডিভাইস, এটা ল্যাবরেটরিতে আমরা একটা বিকার নিয়ে থাকি। এবার এই ডিভাইসের মধ্যে কি করা হয় না, দুটো প্লেট যেটাকে এইভাবে রেখে দেওয়া হয়, এবং এর মধ্যে ধরো এটা ওয়াটার সলিউশন এর মধ্যে দেওয়া হলো, এটাকে এখানে এর মধ্যে কী দেওয়া হলো না, ওয়াটার সলভেন্ট।
এবার এই ওয়াটার সলভেন্ট যেটা দেওয়া হলো, এই সলভেন্টের মধ্যে দুটো প্লেট দিয়ে তাকে ইলেকট্রিক্যাল ওয়্যার দিয়ে কানেক্ট করে দেওয়া হলো, এটাকেও একটা ইলেকট্রিক্যাল ওয়্যার দিয়ে কানেক্ট করা হলো, এইটাকে জুড়ে দেওয়া হলো নেগেটিভ প্রান্তের সঙ্গে আর এটাকে জুড়ে দেওয়া হলো পজিটিভ প্রান্তের সঙ্গে। তাহলে যদি এই প্লেটটাকে কোনো একটা নেগেটিভ ব্যাটারির নেগেটিভ সাইডের সঙ্গে জুড়ে দেওয়া হয় তাহলে এটা একটা নেগেটিভ ইলেকট্রোড হয়ে যাবে, যেটাকে আমরা বলবো ক্যাথোড। আবার এই যে এই প্লেটটা যেটা পজিটিভ প্রান্তের সঙ্গে যুক্ত করা হলো ব্যাটারির, তাহলে সেটাকে বলা হবে অ্যানোড। ঠিক আছে, তাহলে একটা বিকার নিলাম, সেই বিকারের মধ্যে দুটো প্লেট দিয়ে দিলাম, প্লেটগুলোর সঙ্গে আমরা ইলেকট্রিসিটি কানেক্ট করে দিলাম, একটা নেগেটিভ প্রান্ত একটা পজিটিভ প্রান্ত। যেটা নেগেটিভ প্রান্ত কানেক্ট করে দিলাম সেই যে প্লেটটা সেটা এখন একটা ইলেকট্রোড হয়ে গেল, যে ইলেকট্রোডটার নাম দেওয়া হবে ক্যাথোড, এবং যেটা পজিটিভ এন্ডের সঙ্গে যুক্ত আছে সেটাকে বলা হবে অ্যানোড। এই দুটো ইলেকট্রোড এবং এই বিকার এবং এই সলভেন্ট এই মিলিয়ে যে ডিভাইসটা তৈরি হলো সেটাকে বলা হবে সেল। এবার এই সেলের মধ্যে তুমি কি করছো না, বাইরে থেকে তুমি একটা সলিউশন দিয়ে দিচ্ছ। ধরো মনে করো এর মধ্যে তুমি NaCl বা যে কোনো একটা AB সলিউশন তুমি দিয়ে দিলে, যেটা কি না এর মধ্যে ভেঙে গিয়ে A+ আর B- তৈরি হলো। ঠিক আছে, তাহলে কি হচ্ছে না, এই যে এর মধ্যে আমরা AB দিয়ে দিলাম যেটা জলে গিয়ে A+ এবং B- এ ভেঙে গেল, তাহলে A+টা সেখানে কি, A+টা সেখানে হচ্ছে একটা ক্যাটায়ন আর B- কি সেখানে একটা অ্যানায়ন। এখন এই A+ আর B- ক্যাটায়ন এবং অ্যানায়ন এরা এই ইলেকট্রোডের প্রেজেন্সে এরা একটা মুভমেন্ট দেখাবে। ঠিক আছে, যেটাকে বলা হয় ইলেকট্রোফোরেসিস। কীরকম না, এই যে আমরা এই প্লেটটা দেখতে পাচ্ছি যেটাকে আমরা বলেছিলাম ক্যাথোড, সেই ক্যাথোডটা কি, এই ক্যাথোডটা একটা নেগেটিভ ইলেকট্রোড। তাহলে এই নেগেটিভ ইলেকট্রোড বা নেগেটিভ চার্জ যদি হয় তাহলে এই কী করবে না, পজিটিভ কোনো আয়নের যদি সলিউশন থাকে তাকে সে নিজে অ্যাট্রাক্ট করবে, কিন্তু নেগেটিভ আয়নকে সে রিপেল করবে, দূরে ফাটিয়ে দেবে। তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে এইখানে একটা মুভমেন্ট হবে, সেটা হচ্ছে A+গুলো সব ক্যাথোডের দিকে যাবে, ঠিক একই রকমভাবে B- যেটা অ্যানায়ন সেটা পজিটিভ ইলেকট্রোড অ্যানোডের দিকে যাবে, অ্যানায়ন অ্যানোডের দিকে যাবে। তাহলে এই যে দেখো ক্যাটায়ন A সেটা ক্যাথোডের দিকে গেল, দিস ইজ কল্ড ক্যাটাফোরেসিস। আর এই যে B- আয়ন এটা অ্যানোডের দিকে গেল, যেহেতু নেগেটিভলি চার্জ তাহলে পজিটিভ ইলেকট্রোডের দিকে যাচ্ছে, এটাকে বলা হবে অ্যানাফোরেসিস। এবার এই যে ইলেকট্রিসিটি যেটা সাপ্লাই করেছি আমি এর মধ্যে ডিভাইসটার মধ্যে বা সেলটার মধ্যে, এই সেলটার যদি আমরা ইলেকট্রিসিটিটা অফ করে দিই তাহলে দেখা যাবে এই যে ক্যাটাফোরেসিস এবং অ্যানাফোরেসিস এই প্রসেসটা স্টপ হয়ে যাবে। তাহলে আমরা কি করছি না, বাইরে থেকে ইলেকট্রিসিটি দিচ্ছি, দিয়ে আমরা একটা কেমিক্যাল প্রসেস চালাচ্ছি। তার মানে এই কেমিক্যাল প্রসেস যেটা চালাচ্ছি এর জন্য কেমিক্যাল এনার্জি লাগছে। সেটা কোথা থেকে পাচ্ছে না, সে পাচ্ছে হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জি থেকে, যেটা আমরা সাপ্লাই করছি। তখন এই প্রসেস তুমি বুঝতে পারলে যে ইলেকট্রিক্যাল এনার্জিটাকে আমরা কেমিক্যাল এনার্জিতে কনভার্ট করছি। ঠিক একই রকমভাবে উল্টোটাও হয়, মানে আমরা কেমিক্যাল এনার্জির মাধ্যমে ইলেকট্রিসিটি জেনারেট করি, যেটা আমরা দেখো যে ব্যাটারি বা গ্যালভানিক সেল যেটাকে আমরা বলি, সেখানে কেমিক্যাল রিয়াকশান করে সেখান থেকে আমরা ইলেকট্রিসিটি জেনারেট করতে পারি। সেটা আমরা পরে ডিসকাস করবো আস্তে আস্তে, কিন্তু আমি জাস্ট এটা বোঝানোর জন্য বললাম যে এই একটা ইলেকট্রোকেমিস্ট্রি সাবজেক্ট যেখানে আমরা অ্যাকচুয়ালি ইলেকট্রিক্যাল এনার্জি এবং কেমিক্যাল এনার্জির ইন্টার কনভার্সন নিয়ে আলোচনা করবো বা পড়বো, এখানে এই জিনিসটাই হয় আর কি। তাই জন্য এই পুরো সাবজেক্টটাকে একসঙ্গে বলা হচ্ছে ইলেকট্রোকেমিস্ট্রি, মানে ইলেকট্রিক্যাল এনার্জি অ্যান্ড কেমিক্যাল এনার্জির যেখানে ব্রিজ হয়েছে বা মেলবন্ধন হয়েছে, সেই সাবজেক্টটাকে বলা হচ্ছে ইলেকট্রোকেমিস্ট্রি। তো বোঝা গেল যে ইলেকট্রোকেমিস্ট্রি ব্যাপারটা কী বাই ডেফিনিশন, এবং এই ইলেকট্রোকেমিস্ট্রি বা এই জিনিসগুলো কনভার্সন এই যে এটা যে ডিভাইসের মধ্যে হয় সেই ডিভাইসটাকে বলা হয় ইলেকট্রোকেমিক্যাল সেল। তো তার একটা এক্সাম্পল আমরা ইলেকট্রোলিসিস, সেটা আমরা দেখালাম আর কি। নেক্সট আমরা অ্যাকচুয়ালি আমরা এখানে কী পড়তে চাইছি এটা আমরা ডিসকাস করি একটু প্রথমে। সেটা হচ্ছে
যে তোমাদের যে সিলেবাসটা আছে সেই সিলেবাসে না এই ইলেকট্রোকেমিস্ট্রিটাকে 3টে ভাগে পড়তে হবে আর কি। 3টে ভাগ কী কী না, একটা পার্ট যেখানে আমরা দেখব যে আয়নের মুভমেন্ট কতটা হচ্ছে না হচ্ছে সেটার পরিমাপ, দ্য মেজারমেন্ট অফ মুভমেন্ট অফ আয়ন্স, দ্যাট ইজ কন্ডাক্টেন্স। সেটা তোমরা অনেকে পরিবাহিতা বাংলায় তোমরা পড়েছো, নিচু ক্লাসেও তোমরা পড়েছো, সেই জিনিসটা আমরা একটা পার্টে ডিসকাস করব। আর একটা পার্ট যেটা হচ্ছে যে ওই কেমিক্যাল রিয়াকশানের মাধ্যমে যে ইলেকট্রিসিটি তৈরি করা, মানে গ্যালভানিক সেল, সেখানে নান্সড ইকুয়েশন, এই ব্যাপারটা মানে সেল থার্মোডিনামিক্স যেটা, সেই পার্টটা পড়ব। আর থার্ড পার্টে আমরা ডিসকাস করবো হচ্ছে ইলেকট্রোলিসিস, যেটা আমরা একটু আগেই যেটা আমি জাস্ট একটু বলছিলাম হালকা করে, তো সেটাই আমরা ব্রডলি সেখানে পড়বো। ইলেকট্রোলিসিস ব্যাপারটা সেখানে ফ্যারাডের ল পড়বো, এবং তারপর সেখান থেকে বিভিন্ন সেল, কত রকমের সেল হয়, প্রাইমারি সেল, সেকেন্ডারি সেল, আমরা যে দৈনন্দিন জীবনে যে সেলগুলো ইউজ করে থাকি আর কি, সেগুলো নিয়ে একটু ডিসকাস করবো। হ্যাঁ, তো ওটা থার্ড পার্টে আমরা ইলেকট্রোলিসিস পার্টে আমরা আলোচনা করব। তাহলে কি হলো না, আমরা এখান থেকে টোটালি আমরা ইলেকট্রোকেমিস্ট্রিকে 3টে ভাগে পড়ব। ইলেকট্রোকেমিস্ট্রিকে আমরা 3টে ভাগে পড়ব। আচ্ছা, কি কি সেটা দেখো। একটা কি বললাম, একটা বললাম একটা বললাম হচ্ছে কন্ডাক্টেন্স। হ্যাঁ, কন্ডাক্টেন্স নিয়ে আলোচনা করব। এটা বেশ অনেকটা বড় টপিক, এটা নিয়ে আলোচনা হবে। আচ্ছা, নেক্সট যেটা আলোচনা করবো সেটা হচ্ছে সেল বা সেল থার্মোডিনামিক্স। সেখানে আমরা নান্সড ইকুয়েশন, অক্সিডেশন, রিডাকশন, রিয়াকশন, এগুলো নিয়ে আলোচনা করব। আর লাস্ট ওয়ান যেটা, সেটাকে বলছে ইলেকট্রোলিসিস। যেখানে আমরা ওই ফ্যারাডের ল এবং সেখান থেকে আমরা বিভিন্ন সেল নিয়ে ডিসকাস করবো আর কি। তো এই 3টে পার্ট আমরা আলোচনা করব, এবং এই 3টে পার্ট পরপর আলোচনা করতে হবে আর কি। কিন্তু তার আগে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এর কিছু বেসিক জিনিসপত্র আমাদের আর কি জেনে নিতে হবে এই 3টে জিনিস পড়ার আগে। সেটা হচ্ছে পুরো ইলেকট্রোকেমিস্ট্রির বেসিক ফান্ডামেন্টাল, সেটা আমাকে জানতে হবে। সেগুলো নিয়ে আমরা একটু মোটামুটি আলোচনা করে নেবো আজকে। তারপর আমরা আস্তে আস্তে সিলেবাসের মধ্যে ঢুকে যাবো আর কি। তো চলো শুরু করা যাক আর কি। দেখো, প্রথমে আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে যে হোয়াট ইজ ইলেকট্রোলাইটস। হ্যাঁ, দেখবে তোমরা এটা আমরা শুনে থাকবে যে ইলেকট্রোলাইটস ব্যাপারটা কি। ঠিক আছে, আচ্ছা, ইলেকট্রোলাইটস কারা, এটা যদি তোমাকে জিজ্ঞেস করা হয় তাহলে তুমি কি বলবে? না, ইলেকট্রোলাইটস হচ্ছে সেই সমস্ত সাবস্টেন্স, ইলেকট্রোলাইটস আর দোজ বা ইলেকট্রোলাইটস আর দ্য সাবস্টেন্স হুইচ ডিসোসিয়েটস ইন সলিউশন। মানে কি, সোজা কথা যে, বা আমি প্রথমে একটু লিখে নিই। দেখো যে কি বলা হচ্ছে না, electrolytes are the substances which dissociates in solution। কিরকম এই জিনিসটা বোঝা যাক একটু। দেখো, ধরো একই রকমভাবে আমরা আগের যে ছবিটা এঁকেছিলাম, ধরো মনে করো একটা বিকার নিলাম আমি, একটা বিকার নিলাম। তো এই বিকারের মধ্যে আমি কিছু পরিমাণ জল নিয়ে নিলাম। ঠিক আছে, তাহলে এর মধ্যে আমি কি নিলাম না, কিছু অ্যামাউন্ট অফ সলভেন্ট, সেটা ওয়াটার নিয়ে নিলাম। এবার এর মধ্যে ধরো মনে করো আমি ফর এক্সাম্পল আমি এর মধ্যে
কিছু দিয়ে দিলাম হচ্ছে খাদ্য লবণ মানে NaCl, হ্যাঁ NaCl দিলাম। আচ্ছা এই NaClটা যখন জলে দেওয়া হয় তোমরা কি দেখেছো না, যখন আমরা একটা বাড়িতে এক গ্লাস জল নিয়ে তাতে যদি একটু লবণ দিয়ে দিই, দিয়ে একটু স্টার করি, একটু নাড়িয়ে দিই চামচ দিয়ে, সঙ্গে সঙ্গে ওটা ডিজলভ হয়ে যায়, মানে ওটা আর দেখতে পাই না আমরা। তার মানে সেখানে কী হয় অ্যাকচুয়ালি, সেটা হয় হচ্ছে যে NaCl যেটা তুমি সাদা লবণ তুমি দিয়ে দিলে সেটা ওর মধ্যে গিয়ে ভেঙে গিয়ে ও Na+ তৈরি করে আর Cl- তৈরি করে। Na+টা যেটাকে আমরা বলি ক্যাটায়ন আর Cl- অ্যানায়ন। তার মানে আমরা দেখতে পাই যে যদি আমরা NaClকে জলের মধ্যে দিই তাহলে সে ভেঙে গিয়ে Na+ এবং Cl- তৈরি করে। এবং অবশ্যই সেটা জল সলভেন্ট, যদি সলভেন্ট তার চারিদিকে ক্যাটায়নকে ঘিরে ধরে, তাই জন্য আমরা এখানে লিখব অ্যাকুয়েটেড, এটাও AQ মানে অ্যাকুয়েটেড, মানে সলভেন্টটা তার চারিদিকে ঘিরে ধরছে আর কি। তো যেটা বলা সেটা হচ্ছে যে কোনো একটা সল্ট বা কোনো একটা সাবস্টেন্স যদি কোনো সলভেন্টের মধ্যে আমরা ঢেলে দিই, তাহলে যদি দেখা যায় যে সেটা ভেঙে গিয়ে তার করসপন্ডিং ক্যাটায়ন এবং অ্যানায়ন তৈরি করছে, তাহলে আমরা তাকে কি বলবো? তাকে আমরা বলবো একটা ইলেকট্রোলাইট। তাহলে এই যে সাবস্টেন্সটা আমরা পেলাম মানে NaCl, এই NaClকে আমরা কি বলবো? NaClকে আমরা একটা বলবো ইলেকট্রোলাইট। ঠিক আছে, এটাকে আমরা কি বলবো? একটা ইলেকট্রোলাইট। তাহলে দেখো যে NaCl হচ্ছে একটা ইলেকট্রোলাইট, যাকে জলে দিলে সহজে আমরা চোখের সামনে এটা আমরা বাড়িতে নিত্য দিনে দেখি যে এটা ভেঙে গিয়ে Na+ এবং Cl- তৈরি করে। ঠিক আছে, তাহলে এই ধরনের যে সাবস্টেন্সগুলো যারা জলে গেলে ক্যাটায়ন অ্যানায়ন তৈরি করছে তাদেরকে আমরা ইলেকট্রোলাইট বলবো। আচ্ছা, এবার এর সঙ্গে সঙ্গে আমরা আর একটা জিনিসও জানি, সেটা হচ্ছে নন ইলেকট্রোলাইটস। আচ্ছা, নন ইলেকট্রোলাইটস কারা? নন ইলেকট্রোলাইটস আচ্ছা, নন ইলেকট্রোলাইটস কারা? নন ইলেকট্রোলাইটস ঠিক উল্টো, মানে এটা যেমন জলে দিলে বা সলভেন্টের মধ্যে দিলে ভেঙে যাচ্ছে আয়নে, নন ইলেকট্রোলাইটসগুলো জলে বা কোনো সলভেন্টে দিলে তারা কোনো রকম আয়ন তৈরি করবে না বা ভাঙবে না। তাহলে এখানে আমরা কি বলতে পারি না, সাবস্টেন্স which cannot dissociates in solution, সেটাকে আমরা কি বলছি না, নন ইলেকট্রোলাইট। এর একটা এক্সাম্পল কী হতে পারে? যেমন আমরা দেখেছি যে যদি গ্লুকোজ মানে যে কোনো বা চিনি, সেটাকে যদি জলে ডিজলভ করা হয় তাহলে দেখবে তুমি স্টায়ার করলে অনেক টাইম লাগে সেটাকে ডিজলভ করতে, যে লবণের থেকে অনেক বেশি টাইম লাগে। তার মানে কি? তার মানে হচ্ছে চিনিকে যদি তুমি জলে ডিজলভ করো তাহলে জল হচ্ছে একটা হাইলি পোলার সলভেন্ট, কিন্তু চিনি যেটা সেটা হচ্ছে লেস পোলার সলভেন্ট, তাই না? তাহলে লেস পোলার সলিউট, তাহলে সেটাকে জলে যদি দাও তাহলে সে সহজে ডিজলভ হতে চায় না, মানে তার আয়নে ভাঙে না, সোজা কথা। তো এরকম যদি গ্লুকোজকে আমরা জলে দিই, গ্লুকোজ মানে এটাকে যদি জলে দিই তাহলে দেখা যাবে যে এটা কোন রকম আয়নে বা ক্যাটায়ন বা অ্যানায়নে ভাঙে না। যদি এটা না ভাঙে তাহলে এই যে গ্লুকোজ যেটা, সেটাকে আমরা কি বলতে পারি? একটা নন ইলেকট্রোলাইট বলতে পারি। তার মানে সোজা কথা হলো যে যারা মানে সলভেন্টের মধ্যে ডিসোসিয়েট করে ক্যাটায়ন বা অ্যানায়ন দেয় না, তাদেরকে আমরা কি বলবো? তাদেরকে আমরা বলবো নন ইলেকট্রোলাইট। তাহলে একটা হলো ইলেকট্রোলাইট যারা জলীয় দ্রবণে ভেঙে গিয়ে ক্যাটায়ন অ্যানায়ন তৈরি করে, আর আরেকটা হলো নন ইলেকট্রোলাইট যাদের জলের মধ্যে বা যে কোনো সলভেন্টের মধ্যে দিলে কোনো রকম আয়নে তারা ভাঙে না, ইটস কল্ড নন ইলেকট্রোলাইট। হলো? তাহলে আমরা জানলাম যে ইলেকট্রোলাইটস এবং নন ইলেকট্রোলাইটস কারা, মানে তার ডেফিনেশনটা আমরা জানলাম। তাহলে এবার দেখো যে
যদি তোমাকে জিজ্ঞেস করা হয় যে ধরো তোমাকে এরকম একটা কোশ্চেন তোমাকে বললো যে সিলেক্ট নন ইলেক্ট্রোলাইট সলিউশন, সেখানে তোমাকে এক নম্বর বলা হচ্ছে যে অ্যাকোয়াস HCl, 2 নম্বর বলা হচ্ছে তোমার অ্যাকোয়াস Na2SO4, 3 নম্বর বলা হচ্ছে অ্যাকোয়াস NaOH, আর 4 নম্বর বলা হচ্ছে অ্যাকোয়াস গ্লুকোজ বা অ্যাকোয়াস সলিউশন অফ সুক্রোজ। তাই তুমি কি বলবে? ঠিক আছে, দেখো এটা খুব সিম্পল যে এটাকে আমরা যদি জলে দেখি, মানে এই সলিউশন, এই সলিউটগুলোকে অ্যাকোয়াস, এটাকে যদি আমরা জলে দিই তাহলে কি হচ্ছে, এটা ভেঙে যাবে H+ আর Cl মানে, সেটা আমরা সবাই জানি। তাহলে এটা তো ইলেকট্রোলাইট, এটা আমরা চেয়েছি নন ইলেকট্রোলাইট। তাহলে ইলেকট্রোলাইটিক সলিউশন এটা হয়ে যাচ্ছে, তাহলে নন ইলেকট্রোলাইট তো নয়। এটার ক্ষেত্রেও যদি আমরা জলে দিই তাহলে কি হয়ে যাবে, 2Na+ আর SO4 2-, এটা হবে। সিমিলারলি যদি অ্যাকোয়াস NaOH, এইটা জলে NaOH জলে দিলে কি হয়ে যাবে, Na+ প্লাস OH-, এটা হবে। কিন্তু যদি তোমরা এই যে অ্যাকোয়াস সলিউশন অফ সুক্রোজ এইটাকে তুমি জলে দাও তাহলে এই সুক্রোজ কখনো ক্যাটায়ন অ্যানায়নে ভেঙে যাবে না। তাহলে যেহেতু এটা ক্যাটায়ন বা অ্যানায়নে ভাঙবে না, তাহলে এটাকে আমরা কি বলবো, একটা নন ইলেকট্রোলাইট। তাহলে এইভাবে তোমাকে জিজ্ঞেস করতে পারে যেদের মধ্যে নন ইলেকট্রোলাইট কোনটা। আচ্ছা, আবার এটাও বলতে পারে যে ধরো আরেকটা কোশ্চেন তোমাকে এরকমভাবে দিতে পারে যে সিলেক্ট, ধরো বললো যে সিলেক্ট ইলেকট্রোলাইট সলিউশন। সেখানে তোমাকে বললো হয়তো যে 1 নম্বর, সেটা বললো হয়তো যে গ্লুকোজ সলিউশন, মানে অ্যাকোয়াস সলিউশন। আচ্ছা, বি বলছে যে ধরো বি বললো অ্যাসিটিক অ্যাসিড। আচ্ছা, সি বলছে বেনজিন, আর ডি বলছে প্রোপিন বা প্রোপেন। ঠিক আছে, তাহলে এর ক্ষেত্রে এই যে 4টে সাবস্টেন্স লেখা হলো, তো এদেরকে তুমি কি বলবে, এরা কোনটা ইলেকট্রোলাইটস, কোনটা ইলেকট্রোলাইট? দেখো দেখো এই যে গ্লুকোজ, একটু আগে আমি বললাম গ্লুকোজকে যদি জলের মধ্যে দেওয়া হয় তাহলে সে কি ভাঙবে? দেখো গ্লুকোজকে যদি জলের মধ্যে দেওয়া হয় তাহলে এ কিন্তু ডিসোসিয়েট করে না, এটা আমরা আগেও দেখিয়েছি, এটা ভাঙে না। দেখো বেনজিন, এটাও অর্গানিক কম্পাউন্ড, এটাও জলে গেলে এটাও ভাঙে না, তাহলে এটাও একটা নন ইলেকট্রোলাইট। প্রোপেন, এটাও একটা অর্গানিক কম্পাউন্ড, হাইড্রোকার্বন, এটাকেও যদি জলে দেওয়া হয় তাহলে এটাও ভাঙে না। কিন্তু এই কম্পাউন্ডটা যদি আমরা দেখি যে অ্যাসিটিক অ্যাসিড, এটাকে যদি আমরা জলে দিই তাহলে কি হবে, এটা ভেঙে যাবে। অ্যাসিটিক অ্যাসিড মানে কি, CH3 COOH, হ্যাঁ, এটা একটা অ্যাসিড, এবং তাকে জলে দিলে কি হয়ে যাবে, CH3 COO-, যেটা হলো অ্যাসিটেট আয়ন, আর তার সঙ্গে H+। তাহলে এই যে ক্যাটায়ন এবং অ্যানায়নে ভেঙে গেল, তাহলে এটাকে একটা আমি কি বলতে পারি, এটা একটা ইলেকট্রোলাইট বলতে পারি। তাহলে এরকমভাবে তোমাকে জিজ্ঞেস করবে যে এখানে কোনটা ইলেকট্রোলাইট বা কোনটা ইলেকট্রোলাইট নয়। তো এটা তোমাকে পড়তে পড়তে তুমি জেনে যাবে যে কম্পাউন্ডগুলোর সঙ্গে তোমার যত পরিচিতি বাড়বে তত তুমি বুঝতে পারবে যে কোনটা ইলেকট্রোলাইট হবে, কোনটা ইলেকট্রোলাইট হবে না। আচ্ছা, এবার নেক্সট আমরা একটা জিনিস জানবো, সেটা হচ্ছে যে এই ইলেকট্রোলাইট যারা, আমরা তো বুঝে গেলাম যে ইলেকট্রোলাইট কারা, নন ইলেকট্রোলাইট কারা, সেটা বুঝে গেলাম। তো নন ইলেকট্রোলাইট নিয়ে আমাদের এখানে কোনো পড়াশোনা নেই, কারণ আমরা এখানে যে ইলেকট্রোকেমিস্ট্রিটা পড়ছি সেখানে অ্যাকচুয়ালি আমাদের আয়ন দরকার। তো আয়ন যেহেতু দরকার, তাহলে আমাদের এখানে ইলেকট্রোলাইট প্রয়োজন। তো আমরা নন ইলেকট্রোলাইট নিয়ে এখানে আমরা ডিল করছি না জেনারেলি।
তো ইলেকট্রোলাইট নিয়ে আমরা যদি পড়াশোনা করতে শুরু করি তাহলে কি হচ্ছে না, ইলেকট্রোলাইটকে দুটো ভাগে ভাগ করা হয়। ইলেকট্রোলাইটসকে দুটো ভাগে ভাগ করা হয়। কি কি দেখো, আচ্ছা, একটাকে বলা হয় স্ট্রং ইলেকট্রোলাইট, একটাকে বলা হয় স্ট্রং ইলেকট্রোলাইট। ঠিক আছে, একটাকে বলা হয় স্ট্রং ইলেকট্রোলাইট আর আরেকটাকে বলা হয় উইক ইলেকট্রোলাইট। এটাকে বলা হয় উইক ইলেকট্রোলাইট। তাহলে কি হলো না, একটা স্ট্রং ইলেকট্রোলাইট আর একটা উইক ইলেকট্রোলাইট। আচ্ছা, স্ট্রং ইলেকট্রোলাইট কারা? স্ট্রং ইলেকট্রোলাইট বলতে কি বুঝি? আমরা প্রথমত জানা যাবে ইলেকট্রোলাইট কারা না, যারা জলীয় দ্রবণে ক্যাটায়ন এবং অ্যানায়নে ভেঙে যায় তারাই হচ্ছে ইলেকট্রোলাইট, বা যে কোনো সলভেন্ট, নট অনলি ওয়াটার, যে কোনো সলভেন্টের যদি ক্যাটায়ন বা অ্যানায়নে ভেঙে যায় তারা ইলেকট্রোলাইট। এবার আমরা জেনারেলি জল সবসময় বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করে থাকি, তাই জন্য আমরা ইন জেনারেল বলছি যে সলভেন্টটা ওয়াটার। তাহলে যদি জলীয় দ্রবণে যারা ক্যাটায়ন এবং অ্যানায়নে ভেঙে যায় তারা হচ্ছে ইলেকট্রোলাইট, যারা ভাঙে না তারা নন ইলেকট্রোলাইট, সেটা আমরা পড়ে নিয়েছি। কিন্তু ইলেকট্রোলাইটের মধ্যে আবার ফার্দার ক্লাসিফাই করা যায়, যেটা হচ্ছে একটা স্ট্রং ইলেকট্রোলাইট আর একটা উইক ইলেকট্রোলাইট। আচ্ছা, স্ট্রং ইলেকট্রোলাইট কারা? স্ট্রং ইলেকট্রোলাইটস আর দোজ, কারা এটা? স্ট্রং ইলেকট্রোলাইটস কারা না, স্ট্রং ইলেকট্রোলাইটস are those which dissociate completely in solution। যারা সলিউশনের মধ্যে কমপ্লিট ডিসোসিয়েশন করে তাদেরকে আমরা বলবো স্ট্রং ইলেকট্রোলাইট। যেমন ধরো, আমি এক্সাম্পল দিলে ব্যাপারটা ক্লিয়ার হবে। দেখো, ধরো আমি NaCl-কেই নিই, সলিড NaCl, তোমরা বাড়িতে যে NaCl-টা তোমরা ইউজ করো, খাও, সেই আমরা সবাই খাই। তো NaCl যেটা, সেই সলিড NaCl তাকে যদি আমরা জলের মধ্যে দিই তাহলে যেটা হবে সেটা হচ্ছে তারা প্রায় অলমোস্ট তারা ভেঙে গিয়ে Na+ আর Cl- ভেঙে যাবে। তার মানে কি, ধরো মনে করো আমি এটাকে 100টা নিলাম, তাহলে এখানে প্রায় 100টাই ভেঙে Na+ এবং Cl- প্রায়, মানে সেটা 99 হতে পারে, কিন্তু সেটা এমন হবে না যে 100টা ভেঙে 20টা ভেঙেছে, 20টা ক্যাটায়ন তৈরি করেছে, না, 100টা থেকে 99টা ভাঙতে পারে, 98টা ভাঙতে পারে, 97টা ভাঙতে পারে, কিন্তু প্রায় পুরোটাই ভেঙে যাবে আর কি। তাহলে যারা ডিসোসিয়েট কমপ্লিটলি বা অলমোস্ট কমপ্লিটলি যারা ডিসোসিয়েট করে, তো সেটাকে আমরা বলবো স্ট্রং ইলেকট্রোলাইট। এবং এই যে স্ট্রং ইলেকট্রোলাইটের ক্ষেত্রে যেহেতু তারা পুরোপুরি প্রায় ভেঙে যায়, তাই জন্য এখানে আমরা একটা সিঙ্গেল অ্যারো আমরা এখানে দেব, একমুখী। তাহলে বোঝা গেল, ধরো আমরা যা মানে NaCl যতটা নেব, মানে যাই স্ট্রং ইলেকট্রোলাইট মানে যারা পুরোটাই ভেঙে যাবে, প্রায় পুরোটাই ভেঙে ক্যাটায়ন আয়ন তৈরি করবে, অবশিষ্ট কিছু থাকবে না তেমন, তাহলে তাদেরকে আমরা বলবো স্ট্রং ইলেকট্রোলাইট। হ্যাঁ, এবার অনেক সময় এটা বলে, শোনো, মানে এটা অনেক সময় বলে যে এটা পুরোটাই ভেঙে যাবে একদম 100%, মানে 1000টা নিলে 1000টাই ভেঙে যাবে, 1 লাখটা নিলে 1 লাখটাই ভেঙে যাবে, কিন্তু না, অ্যাকচুয়ালি স্ট্রং ইলেকট্রোলাইট মানে এই যে আমরা দেখো নিয়ার অ্যাবাউট বলেছি, মানে প্রায় পুরোটাই ভেঙে যাবে, কিন্তু কখনো এই পুরোটা ভাঙে না, প্রায় পুরোটা ভাঙে। এটা মাথা রাখবে যে স্ট্রং ইলেকট্রোলাইট হলেও তারা সবগুলোই যে ভেঙে যাচ্ছে তা না, কিছু আনডিসোসিয়েট থাকে, কিন্তু সেটা মানে সেটার পরিমাণটা এতটাই কম যে আমরা সেটাকে ধরি না, আমরা বলে দিই যে না, ওটা পুরোটাই প্রায় ধরি। ধরো মনে করি 1 লাখ NaCl, তো 1 লাখ NaCl-এর মধ্যে দেখা যাচ্ছে যে 99,990টা ভেঙে গেছে, তাই
তাহলে এই যে 99,990টা ভেঙে গেল, তাহলে পড়ে থাকলো কটা? 10টা। তাহলে 1 লাখের রেসপেক্টে 10টা যদি আনডিসোসিয়েটেড থাকে তাহলে সেটা নেগলিজিবল, বা ইভেন 99,900 হলেও যদি 100টা আনডিসোসিয়েটেড থাকে তাহলেও সেটা নেগলিজিবল। তো মাথায় রাখবে যে অলমোস্ট কমপ্লিটলি ডিসোসিয়েটস ইন সলিউশন, এটা আমরা লিখে দিই এখানে যে ডিসোসিয়েটস অলমোস্ট কমপ্লিটলি। ঠিক আছে, তাহলে যারা অলমোস্ট কমপ্লিটলি ডিসোসিয়েট করে যায় তাদেরকে আমরা কি বলছি? তাদেরকে আমরা বলছি না স্ট্রং ইলেকট্রোলাইট। আচ্ছা, নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে উইক ইলেকট্রোলাইট। আচ্ছা, উইক ইলেকট্রোলাইট মানে কি? উইক মানে কি দুর্বল। তাহলে এখানে এরা উইক ইলেকট্রোলাইট কারা? যে সাবস্টেন্স আর দোজ ডিসোসিয়েট পার্শিয়ালি ইন সলিউশন। সলিউশনে যারা পার্টলি বা পার্শিয়ালি ডিসোসিয়েট করে তাদেরকে আমরা বলবো উইক ইলেকট্রোলাইট। তার মানে কীরকম? যেমন তার এক্সাম্পল আমরা দিতে পারি। তাহলে দেখো পার্টলি, তাহলে এক্সাম্পল কী হবে? এক্সাম্পল হচ্ছে, দেখো এক্সাম্পল হচ্ছে যে ধরো আমি অ্যাসিটিক অ্যাসিড একটা এক্সাম্পল নিচ্ছি, এটা একটা উইক ইলেকট্রোলাইট CH3COOH। এটাকে যদি আমরা জলে দিই তাহলে সে পার্টলি ডিসোসিয়েট করে। পার্টলি ডিসোসিয়েট মানে ধরো মনে করো আমি লেটস সে আমি এটা 100টা নিলাম, কিন্তু ডিসোসিয়েট করে যেটা তৈরি করলো সেটা হচ্ছে কী করবে না, ডিসোসিয়েট করে কী তৈরি করে? CH3COO- আর H+, একটু আগে আমি বললাম। তো সেখানে CH3COO মনে করো সে 10টা তৈরি করেছে, এটা কটা তৈরি করেছে? 10টা তৈরি করেছে। কারণ একটা অ্যাসিটিক অ্যাসিড থেকে একটা অ্যাসিটেট একটা H+ তৈরি হয়। তাহলে দেখো যে কটা অ্যাসিটেট তৈরি হবে সে কটা H+ তৈরি হবে। তো 100টার মধ্যে 10টা ভেঙেছে, পড়ে থাকবে কটা? 90টা। তাহলে এই যে 90টা পড়ে থাকবে, সেই 90টাকে বলা হবে আনডিসোসিয়েটেড অ্যাসিটিক অ্যাসিড মলিকিউল। তাহলে দেখো 100টা ভাঙছে না, মানে ভেরি ভেরি লেস দ্যান 100, এটাও তাই ভেরি ভেরি লেস দ্যান 100। তাহলে এই যে ভেরি ভেরি লেস দ্যান 100 মানে টোটাল যা নেব তার থেকে, মানে যতটা মলিকিউল নেব তার একটা পার্সেন্টেজ, একটা ফ্র্যাকশন সে ডিসোসিয়েট করবে। মানে অলমোস্ট কমপ্লিটলি ডিসোসিয়েশনের এখানে ব্যাপার নয়, এখানে তার থেকে অনেক কম ডিসোসিয়েট যদি করে তাদেরকে আমরা কী বলবো? উইক ইলেকট্রোলাইট। এবং উইক ইলেকট্রোলাইটগুলোর মজা হচ্ছে যে এরা ভাঙতে চায় না সলিউশনে। যেহেতু ভাঙতে চায় না তাই জন্য এরা যেমন দেখো এটা যেমন এদিকে যেমন যায় ঠিক তেমনি এরা আবার জুড়ে গিয়ে আবার আনডিসোসিয়েট হতে চায়, তার মানে এটা এদিকে আবার ফিরে আসে। তার মানে এই জন্যই দেখো যে 100টা মলিকিউল তারা ভাঙবে না, তারা কিছুটা ভাঙলো আবার সেইগুলো আবার কিছুটা জুড়ে আবার পিছনের দিকে আসছে। এই যে সামনের দিকেও যেতে চায় পিছনের দিকেও যেতে চায়, এটাকে বলা হয় উভমুখী বিক্রিয়া। এবং এই উভমুখী বিক্রিয়া যারা তৈরি করে তাদেরকে আমরা কি বলি? আমরা এরকম একটা রিভার্সিবল সাইন দিই, তার মানে একটা রিভার্সিবল প্রসেস এটা একটা। তো এরকম একটা রিভার্সিবল সাইন দিয়ে আমরা দেখাবো। আর স্ট্রং ইলেকট্রোলাইটের ক্ষেত্রে যেহেতু ওটা পুরোপুরি প্রায় ভেঙে যায়, তারা আর জুড়ে গিয়ে পিছনের দিকে আসে না তেমন, তাই জন্য এদেরকে আমরা একমুখী বা ইরিভার্সিবল প্রসেস বলতে পারি আর কি। তো এই জন্য আমরা সিঙ্গেল অ্যারো দেবো। আর উইক ইলেকট্রোলাইটের ক্ষেত্রে যেহেতু রিভার্সেবল, মানে যেমন ভাঙে তেমন আমরা গড়ে, তাই জন্য এদেরকে আমরা কি বলছি? এদেরকে আমরা বলছি রিভার্সেবল প্রসেস। তাই জন্য আমার ওখানে মাঝখানে রিভার্সেবল সাইনটা দিতে হবে আমাদেরকে। তাহলে বোঝা গেল যে স্ট্রং ইলেকট্রোলাইট আর উইক ইলেকট্রোলাইট ব্যাপারটা কি, এটা বোঝা গেল। আচ্ছা, তাহলে স্ট্রং ইলেকট্রোলাইটের ক্ষেত্রে এটা একটু এক্সট্রা করে মাথায় রাখো, অনেকের যে একটা মিসকনসেপশন হয়, সবাই ভাবে স্ট্রং ইলেকট্রোলাইট মানে যে 100টাই নিলে 100টাই ভেঙে যাবে। তা নয়, অ্যাকচুয়ালি যখন আমরা ব্লাড স্কেলে লাখে করব তখন 1 লাখটার মধ্যে দেখা যাচ্ছে 200-500টা ভাঙবে না, তারা আনডিসোসিয়েট থাকবে। তার মানে স্ট্রং ইলেকট্রোলাইটের ক্ষেত্রেও সেটা মানে আনডিসোসিয়েট কিছু থাকে, কিন্তু সেটা সংখ্যা এতটাই কম যে আমরা ধরি নিই যে ওটা ভাঙছে না। ঠিক আছে, এটা মাথায় রাখবে, কারণ এটা যদি না কনসেপশনটা ঠিক থাকে তাহলে আমরা যখন কন্ডাক্টেন্স পড়বো, সেই কন্ডাক্টেন্স পড়ার সময় আমাদের ওই এফেক্ট অফ ডাইলিউশন ব্যাপারটা আমরা বুঝতে অসুবিধা হবে স্ট্রং ইলেকট্রোলাইটের ক্ষেত্রে। তো এটা মাথায় রাখবে যে স্ট্রং ইলেকট্রোলাইটের ক্ষেত্রেও কিন্তু পুরোপুরি 100% ডিসোসিয়েট হয় না, 10-100% হয়, কিছু আনডিসোসিয়েট থাকে। ওকে, বেশ। নেক্সট দেখো,
এবার একটা জিনিস আমরা একটু দেখি, দেখো স্ট্রং ইলেকট্রোলাইটটা তো অলমোস্ট কমপ্লিট ডিসোসিয়েট করে, ঠিক আছে, কিন্তু উইক ইলেকট্রোলাইট যারা, তাদের ক্ষেত্রে একটু ব্যাপারটা দেখে নিই। দেখো তারপরে কি দাঁড়ালো, উইক ইলেকট্রোলাইট যারা, তারা পুরোপুরি ভাঙে না। আচ্ছা, তোমরা এটা ক্লাস 11-এ অ্যাসিড বেস চ্যাপ্টার যখন পড়েছো তখন এই উইক ইলেকট্রোলাইটের কিছু জিনিস তোমরা পড়েছো, মানে তবু আমি এখানে তো বলছি, এগুলো কিন্তু তোমরা ক্লাস 11-এ এগুলো দেখেছো আর কি, পড়েছো। তো দেখো ব্যাপারটা হচ্ছে যে এই যে উইক ইলেকট্রোলাইট, এইটা নিয়ে একটু ডিসকাস করা যাক। ধরে নাও একটা আমি উইক ইলেকট্রোলাইট নিলাম এইচে, এটা একটা উইক ইলেকট্রোলাইট নিলাম। তাহলে একে যদি আমি জলে দিই তাহলে কি হবে? একে জলে দিলে যেটা হবে সেটা এরকম রিভার্সেবলি সে ভাঙবে, ভেঙে কিছু পরিমাণ এইচ প্লাস আর কিছু পরিমাণ এ মাইনাস তৈরি করবে, ক্যাটায়ন এবং অ্যানায়ন তৈরি করবে। কিন্তু এটা পুরোপুরি ভাঙবে না, বলেই দিয়েছি যেটা উইক ইলেকট্রোলাইট, মানে পার্টলি ভাঙবে। এবার এই পার্টলি যখনই ভাঙে, মানে রিভার্সেবল প্রসেস হয়, তার মানে এখানে কিছু ভাঙে, আবার এরা জুড়ে কিছু গড়ে, মানে এইচে তৈরি হয়, মানে এদিকেও কিছু যায় এদিকেও যায়। এবার একটা সময় আসে যখন এদিকে ভেঙে যাওয়ার হার, সময়ের সাথে ভেঙে যাওয়ার হার এবং এইচ প্লাস এ মাইনাস এরা জুড়ে গিয়ে এইচে তৈরি করার হার দুটো সমান হয়ে যায়। হ্যাঁ, তখন সেই প্রসেস, সেই স্টেপটা বা সেই অবস্থানটাকে বলা হয় ইকুইলিব্রিয়াম বা রাসায়নিক সাম্য। তো এইরকম একটা ইকুইলিব্রিয়াম চলে আসে, সেই ইকুইলিব্রিয়ামটাকে আমরা বলি কে ইকুইলিব্রিয়াম, মানে কে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। সেই ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটাকে কীভাবে ডিফাইন করা হয়, বা এটাকে আমরা ডিসোসিয়েশন কনস্ট্যান্টও বলতে পারি। তো সেই ডিসোসিয়েশন কনস্ট্যান্ট, সেই ডিসোসিয়েশন কনস্ট্যান্টটা কি? আচ্ছা দাঁড়াও, এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। আচ্ছা, এবার দেখো আমরা মানে জিনিসটাকে এরকম বলি যে ধরো মনে করো যে ইনিশিয়ালি যখন এইচ এ, এটা ধরো মনে করো তুমি কনসেন্ট্রেশন সি নিয়েছো, সি মোল পার লিটার, হ্যাঁ, সেখান থেকে তুমি প্রথমে ইনিশিয়ালি যখন তুমি দেখছো তখন এরা ভাঙেনি, মানে এরা 0 0, হ্যাঁ, এগুলো তোমরা এই কনসেপ্টগুলো তোমাদের তো আছে আগে। হ্যাঁ, তো ইনিশিয়ালি এটা কি, যখন এই সি মোল পার লিটার বা সি মোলার আমি এইচে নিলাম, তাকে জলে দেওয়া হলো, ঠিক সেই মুহূর্তে মানে ভাঙার ঠিক আগে ইনিশিয়ালি তখন আমরা কোনো রকম এইচ প্লাস বা এ মাইনাস পাচ্ছি না, তাহলে সি থেকে 0 0 পাচ্ছি। কিন্তু যখনই এরকম ভাঙা শুরু করলো এবং ওই থেকে গড়া হলো, এই ভাঙা গড়ার মাঝখানে একটা সময় এলো যে সময়টা ভাঙা, তার ভাঙনের হার এবং মানে রেট অফ ডিসোসিয়েশন এবং রেট অফ ফরমেশন, এই দুটো সমান হয়ে গেল। তখন সেই অবস্থানটা বা সেই সিচুয়েশনটাকে বলা হচ্ছে ইকুইলিব্রিয়াম। তার মানে অ্যাট ইকুইলিব্রিয়াম তখন আর নতুন করে কিছু ভাঙবে না বা নতুন করে কিছু তৈরি হবে না, তখন এর কনসেন্ট্রেশনটা সমান হয়ে যাবে। তাহলে অ্যাট ইকুইলিব্রিয়াম কি হবে? অ্যাট ইকুইলিব্রিয়াম কি হবে? অ্যাট ইকুইলিব্রিয়াম মনে করো এটা ভেঙেছে, মনে করো আলফা পরিমাণ, আলফা পরিমাণ ভেঙেছে। মানে কীরকম না, আলফাটাকে আমি একটু বলে নিই, আলফাটা কি না, এগুলো আলফাটা তোমরা জানো যে আলফা মানে হচ্ছে যে নাম্বার অফ ডিসোসিয়েটেড মলিকিউল divided by number of total molecule। তাহলে টোটাল মলিকিউলের নাম্বার তার রেসপেক্টে কটা ভাঙলো, মনে করো তুমি 100টা নিয়েছো, তার মধ্যে অ্যাট ইকুইলিব্রিয়ামে সে 30টা ভেঙেছে, তাহলে পড়ে থাকলো কোনো 70টা আর কি। তো আলফার মান হবে 30/100, মানে তুমি ইনিশিয়ালি তুমি 100টা নিয়েছো, তার মধ্যে 30টা ভেঙেছে, তাহলে 30টা ভেঙেছে, ডিসোসিয়েটেড মলিকুলের সংখ্যা হচ্ছে 30টা, আর টোটাল ইনিশিয়ালি তুমি নিয়েছিলে 100টা, তাহলে হয়ে গেল 30/100। তাহলে এবার তুমি দেখো টোটাল মলিকিউল এটা নিচে থাকছে, এটাকে আমরা সি বলতে পারি, যে ইনিশিয়ালি যেটা নিয়েছিলাম, যেটা দেখো ইনিশিয়ালি আমি কত নিয়েছিলাম, সি। তাহলে এখন দেখো টোটাল ডিসোসিয়েটেড, নাম্বার অফ ডিসোসিয়েটেড মলিকিউল কটা হবে? নাম্বার অফ ডিসোসিয়েটেড
ডিসোসিয়েটেড মলিকুল কটা হবে? সেটা হয়ে যাবে আলফা ইন্টু এই টোটাল নাম্বার অফ মলিকুলস মানে ইন্টু সি। ঠিক আছে, তাহলে দেখো আমরা চাইছি নাম্বার অফ ডিসোসিয়েটেড মলিকুল অ্যাট ইকুইলিব্রিয়াম। হ্যাঁ, অ্যাট ইকুইলিব্রিয়াম অবশ্যই এটা। আচ্ছা, এই যে আলফা, এই আলফাটাকে বলা হয় ডিগ্রি অফ ডিসোসিয়েশন। এটা কি বলা হয়? ডিগ্রি অফ ডিসোসিয়েশন। তাহলে এই যে জিনিসটা তুমি পেলে, এটা এই যে জিনিসটা পেলে এটাকে বলে আলফা। তাহলে দেখো, তাহলে অ্যাট ইকুইলিব্রিয়াম এইচ ভেঙেছে কটা? তাহলে আলফা সি পরিমাণ ভেঙেছে, নাম্বার অফ মলিকুল ডিসোসিয়েটেড দেখো। আচ্ছা, তাহলে যতগুলো এইচ প্লাস তৈরি হয় ততগুলোই তো এ মাইনাস তৈরি হয়, তাহলে এটাও কী হবে? আলফা সি। তাহলে আলফা সি পরিমাণ এইচে ভেঙে আলফা সি পরিমাণ এইচ প্লাস এবং আলফা সি পরিমাণ এ মাইনাস তৈরি করেছে। তাহলে আমি নিয়েছিলাম কতটা? আমি অ্যাট ইকুইলিব্রিয়ামে আমি ইনিশিয়ালি নিয়েছিলাম কটা? ইনিশিয়ালি আমি নিয়েছিলাম সি। তাহলে এখন সি থেকে ভেঙে গিয়ে পড়ে থাকলো কটা? পড়ে থাকলো সি থেকে আলফা সি বাদ দিতে হবে, তাই তো? তাহলে এটা পড়ে থাকবে, তার মানে দ্যাট ইজ ইকুয়াল টু সি ইন্টু 1 মাইনাস আলফা। তাহলে এই যে সি থেকে 1 মাইনাস সি ইন্টু 1 মাইনাস আলফা, এটা এখন পড়ে থাকলো। হ্যাঁ, তার মানে সি নিয়েছিলাম, তার থেকে আলফা সি বেরিয়ে গেল, ভেঙে গেল, নাম্বার অফ ডিসোসিয়েটেড মলিকুল কটা? আলফা সি। তাহলে পড়ে থাকবে কটা? এইটা। তার মানে যেমন ধরো মানে 100টা নিয়েছিলাম মনে করো, তার থেকে 30টা ভেঙে গিয়েছে, তাহলে পড়ে থাকলো 70টা, সেই হিসেবটা আর কি এটা। তাহলে এখন এখান থেকে আমরা এই যে ডিসোসিয়েশন কনস্ট্যান্ট যেটা, সেই ডিসোসিয়েশন কনস্ট্যান্টটাকে আমরা বার করব। ডিসোসিয়েশন কনস্ট্যান্ট, সেটাকে আমরা কি বলছি? কে ডিসোসিয়েশন বা কে ইকুইলিব্রিয়াম এটা বলা যেতে পারে। সেটা হচ্ছে ইকুয়াল টু, সবসময় সেটা হয় কত তোমরা জানো, সেটা হচ্ছে না কনসেন্ট্রেশন অফ দ্য প্রোডাক্ট, তার মানে প্রোডাক্টকে এখানে এইচ প্লাস আর এ মাইনাস এটা, আর কনসেন্ট্রেশন অফ দ্য রিঅ্যাক্ট্যান্ট। আচ্ছা, এখানে আমরা জলের কনসেন্ট্রেশনটাকে নেব না, কারণ জল লার্জ স্কেলে থাকলে তার এই প্রসেসে কোনো তার কনসেন্ট্রেশনের পরিবর্তন হচ্ছে না আর কি, তো সেটাকে আমরা কনস্ট্যান্টই ধরে নেব। তাহলে শুধু আমরা কাকে বসাবো না, আমাদের যেটা হবে সেটা হচ্ছে শুধুমাত্র আমরা এই রিঅ্যাক্ট্যান্ট এইচ এটাকে বসাবো। মানে ওয়াটার যেহেতু লার্জ অ্যামাউন্টে আছে, তাহলে ডিউরিং দ্য প্রসেস তার কনসেন্ট্রেশনে কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে এই ইনিশিয়ালি ওয়াটার যতটা ছিল, আফটার ডিসোসিয়েশন অ্যাট ইকুইলিব্রিয়াম তখন সে জলের পরিমাণটা একই আছে, ফলে তার সেটা কনস্ট্যান্টই থাকছে। তো ফলে এখানে ডিসোসিয়েশন কনস্ট্যান্টে কোনো পরিবর্তন সে করছে না, ফলে তাকে আমি কনস্ট্যান্ট রাখছি, তার অ্যাক্টিভিটি 1 আমরা এখানে কিছু বসাচ্ছি না ওই জন্য। ঠিক আছে, মানে সোজা কথা হচ্ছে, মানে এটা যদি আমি এরমভাবে লিখি, মানে সোজা কথা, এটাকে আমি যদি জলের কনসেন্ট্রেশন লিখতাম, তাহলে এটা মনে রাখবে যে কনসেন্ট্রেশন অফ পিওর লিকুইড অর পিওর সলিড ইজ ইকুয়াল টু কত হবে? ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে, এটা মাথায় রাখবে, এটা মাথায় রাখবে। তাহলে এখানে পিওর ওয়াটার যেটা, সেটাকে 1 করে দিই, তাহলে অ্যাকচুয়ালি কে ইকুইলিব্রিয়াম কত থাকছে? সেটা হয়ে যাচ্ছে এইচ প্লাস এ মাইনাস ডিভাইড বাই এইচ, এটা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো যেটা হচ্ছে, এবার দেখো খেয়াল করো, ব্যাপারটা হচ্ছে যে এখানে কে ইকুইলিব্রিয়াম এটা পেলাম আমরা। এবার কে ইকুইলিব্রিয়াম যেটা পেলাম সেটা খেয়াল করো যে এখানে আমরা যে মানগুলো আমরা যদি বসাই এখান থেকে, তাহলে কি দাঁড়ায়? এখান থেকে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে যে ওকে দেখো, আচ্ছা এইচ প্লাস কতটা পেলাম আমরা? এইচ প্লাস পেলাম হচ্ছে আলফা সি ইন্টু এ মাইনাস কত পেলাম ইকুইলিব্রিয়ামে? আলফা সি। আচ্ছা নিচে এইচে কতটা পড়ে থাকলো? সি ইন্টু 1 মাইনাস আলফা, হলো? তাহলে এটা পড়ে থাকলো। এখন দেখো এটাকে আমরা যদি একটু কাটাকুটি করি, দেখো সেটা কী হচ্ছে না, এই যে সি আর এই একটা সি কেটে গেল, তাহলে কি পড়ে থাকছে? এখানে যেটা পড়ে থাকছে সেটা হচ্ছে দেখো আলফা স্কোয়ার সি,
তাহলে আলফা স্কোয়ার সি ডিভাইড বাই 1 মাইনাস আলফা, এটা পড়ে থাকলো। আচ্ছা, এবার একটা জিনিস এখানে আমরা করতে পারি সেটা হচ্ছে দেখো, তাহলে এই কে ইকুইলিব্রিয়াম সমান এটা এলো, কিন্তু এখানে দেখো এটা একটা তোমার কি বলবো দ্বিঘাত সমীকরণ হয়ে যাবে আর কি। সো সেটাকে আমরা করতে পারি, সলভ করতে পারি, মানে সিম্পলিফাই করতে পারি। তো এখানে ব্যাপার আছে, মানে সিম্পলিফাই কখন করতে পারবো কখন করতে পারবো না সেটা আমরা ওই অ্যাসিড বেস চ্যাপ্টারে পড়বো, যে আলফার মানটা যদি ওই 0.1 থেকে নিচে হয় তাহলে আমরা সেটাকে মানে করতে পারি, তোমার অ্যাপ্রক্সিমেশন করতে পারি, আর নয়তো করতে পারবো না আর কি। হ্যাঁ, তো এটা আমরা ধরো আমি ধরে নিচ্ছি এখানে লেট আলফা ভেরি ভেরি লেস দ্যান 1 বা আলফা লেস দ্যান 0.1, তার মানে এটাকে আমরা ভেরি ভেরি লেস দ্যান 1 বলতে পারি। আলফা লেস দ্যান 0.1 মানে ভেরি ভেরি লেস দ্যান 1 বলতে পারি। সেক্ষেত্রে আমরা ওই 1 মাইনাস আলফা যে পার্টটা সেটা মোরলেস ইকুয়াল টু আমরা 1, তাই তো? আচ্ছা, যদি এটা হয় তাহলে আমরা কি পাচ্ছি? আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে এখান থেকে 1 মাইনাস আলফা এই পার্টটাকে আমরা 1 যদি বলি, তাহলে আলফা স্কোয়ার সি বাই 1, আলফা স্কোয়ার সি ইজ ইকুয়াল টু কে ইকুইলিব্রিয়াম, এটা হয়ে যাচ্ছে, তাই না? তাহলে যেটা হচ্ছে সেটা হচ্ছে কে ইকুইলিব্রিয়াম ইজ ইকুয়াল টু আলফা স্কোয়ার সি, এটা হচ্ছে। তাহলে সেখান থেকে আমরা দেখো যে আলফার মানটা যদি বার করতে চাই, তাহলে আলফার মানটা কত? আলফার মানটা হচ্ছে আন্ডার রুট অফ কে এ, মানে কে ইকুইলিব্রিয়াম, সরি, কে ইকুইলিব্রিয়াম বাই সি, ঠিক আছে? তাহলে এটা পাচ্ছি। তাহলে তুমি এই জায়গাটা একটু খেয়াল করো যে এখানে দেখো যে আলফাটা কি অ্যাকচুয়ালি, আলফাটা তো ডিগ্রি অফ ডিসোসিয়েশন, যেটাকে আমরা মানে ভাঙনের মাত্রা বলি বাংলায়। তো এই ডিগ্রি অফ ডিসোসিয়েশনটা অ্যাকচুয়ালি কি মাপে, যে অ্যাকচুয়ালি দেখো ওটা নাম্বার অফ ডিসোসিয়েটেড মলিকিউল ডিভাইডেড বাই নাম্বার অফ টোটাল মলিকিউল। তার মানে কি, টোটাল মলিকিউলের রেসপেক্টে কটা ভাঙছে এটাকেই বলা হয় ডিগ্রি অফ ডিসোসিয়েশন। তাহলে ডিগ্রি অফ ডিসোসিয়েশন হচ্ছে নাম্বার অফ মলিকিউল, যত ডিসোসিয়েট করতে চাইবে, ডিসোসিয়েট যত বেশি করবে তার মানে তার ডিগ্রি অফ ডিসোসিয়েশন বেশি, বুঝতে পারছো? এবার এই ডিগ্রি অফ ডিসোসিয়েশনটা দেখো খেয়াল করে, এই যে ইকুয়েশনটা আমরা পেলাম আর কি, হ্যাঁ, এই ইকুয়েশনটা যেটা আমরা পেলাম, ঠিক আছে, এই ইকুয়েশনটা যেটা আমরা পেলাম সেখানে দেখো যে আমরা যদি কনসেন্ট্রেশন অফ এই যে সলিউট, মানে সলিউশন কিছু জায়গায়, সলিউশনের কনসেন্ট্রেশন যত আমি ডিক্রিজ করব, দেখো সি যত কমবে আলফা তত বাড়বে, হলো? তাহলে সি যত কমবে আলফা তত বাড়বে, এর মানেটা কি? তার মানে সলিউশনের কনসেন্ট্রেশন যত কমবে, হ্যাঁ, কনসেন্ট্রেশন যত কমবে মানে ডাইলুশন যত বাড়বে, দেখো কনসেন্ট্রেশন কমা মানে কি, তাহলে তুমি একটা সলিউশনের মধ্যে জল ঢালছো তাহলে কনসেন্ট্রেশন কমে যাবে তার, তাহলে কনসেন্ট্রেশন কমে যাওয়া মানে সেটা ডাইলুট হচ্ছে, লঘু হচ্ছে। তাহলে ডাইলুশন যত বাড়বে, দেখো কনসেন্ট্রেশন কমা মানে ডাইলুশন বাড়ছে, তার মানে আলফা বাড়ছে, তাই না? তাহলে আলফা বাড়ে, আলফা মানে কি ডিসোসিয়েশন বাড়বে, ঠিক আছে, ডিসোসিয়েশনটা বাড়বে। তাহলে তুমি একটা জিনিস দেখতে পাচ্ছ যে ডাইলুশন যত তুমি বাড়াবে, মানে একটা ধরো মনে করো তুমি অ্যাসিটিক অ্যাসিডের সলিউশন নিয়েছো, অ্যাসিটিক অ্যাসিডের সলিউশন নিয়ে তার তুমি ডাইলুট করছো, তার মানে জল অ্যাড করছো, হ্যাঁ, তাহলে যত জল অ্যাড করবে তত সে কী হবে, ডাইলুট হবে, আর যত ডাইলুট হবে তত সে ভাঙবে। যতটা ধরো 100টায় আগে 10টা ভাঙছিল, এখন 100টায় 12টা ভাঙবে, 15টা ভাঙবে, যত জল অ্যাড করবে তত সে ভাঙতে থাকবে। তার মানে এফেক্ট অফ ডাইলুশন যেটা হলো যে যত ডাইলুট তুমি করবে উইক ইলেক্ট্রোলাইটের সলিউশনকে তত সে ভাঙতে থাকবে, তত বেশি বেশি নাম্বার অফ ক্যাটায়ন্স এবং অ্যানায়ন্স তৈরি করবে আর কি। তো এইটা বোঝানোর জন্য আমি এটা বলছিলাম, এই যে ঘটনাটাকে বলা হয় অসওয়াল্ডস ডাইলুশন ল, ঠিক আছে? তাহলে অসওয়াল্ড ডাইলুশন ল কি হলো? অসওয়াল্ড ডাইলুশন ল যেটা হলো সেটা হচ্ছে যে দেখো অসওয়াল্ডস ডাইলুশন ল
এটা কি দাঁড়াচ্ছে তাহলে? অসওয়াল্ড ডাইলিউশন লতে যেটা বলছে যে ফর উইক ইলেকট্রোলাইট, for weak electrolyte on dilution degree of dissociation increases. on dilution মানে কনসেন্ট্রেশনকে কমাতে হবে। on dilution কি বললাম না, degree of dissociation, on dilution degree of dissociation increases, এবং এটা র্যাপিডলি ইনক্রিজ করে, মোর র্যাপিডলি ইনক্রিজ করে। আচ্ছা, কীরকম না, ধরো সে প্রথমে সে 100টা অ্যাসিটিক অ্যাসিডকে জলে দেওয়া হলো, ফলে দেখা গেলো সে 10টা ভাঙছে, 90টা আনডিসোসিয়েটেড রয়েছে। এবার তাতে তুমি কিছু জল অ্যাড করে দিলে, দেখা গেল 10টার জায়গায় সে এখন 15টা ভাঙছে কি 14টা ভাঙছে। আরও জল অ্যাড করে দিলে সে 20টা ভাঙলো, আরও জল অ্যাড করে দিলে সে 25টা ভাঙছে। তার মানে দেখো, জল অ্যাড যত করবে তত তার ডিগ্রি অফ ডিসোসিয়েশন, ভাঙনের হার, ভাঙনের মাত্রা সেটা বাড়তে থাকবে। এবার এই জিনিসটা শুধুমাত্র যে উইক ইলেকট্রোলাইটের ক্ষেত্রে হয় তা না, এটা স্ট্রং ইলেকট্রোলাইটের ক্ষেত্রেও হয়। স্ট্রং ইলেকট্রোলাইটের ক্ষেত্রেও এই ঘটনাটা হয়। কিন্তু দেখো, স্ট্রং ইলেকট্রোলাইটের ক্ষেত্রে এই ঘটনাটা কি হয়, মানে বাড়বে না কমবে, তোমরাই বলো। ইফেক্ট অফ ডাইলুশন স্ট্রং ইলেকট্রোলাইটের ক্ষেত্রেও হয়, কিন্তু যেটা হয় সেটা হচ্ছে স্ট্রং ইলেকট্রোলাইটের ক্ষেত্রে কী বলেছি না, তারা জলীয় দ্রবণে তারা প্রায় অলমোস্ট ডিসোসিয়েট করে যায়, মানে অলমোস্ট ডিসোসিয়েট করে যায়। যদি মানে 100টা নিলাম, আমি 98টাই ভেঙে গিয়েছে। NaCl এর ক্ষেত্রে তুমি ব্যাপারটা ভাবছো যে 98টাই ভেঙে গিয়েছে, তাহলে এখন 2টো পড়ে রয়েছে মাত্র। তাহলে এই যে জল যদি অ্যাড করতে থাকি, তাহলে আলটিমেটলি সেই 2টো যদি ভেঙে যায়, তাহলেই 100% ডিসোসিয়েশন হয়ে যাবে। তাহলে সেই 2টো ভাঙতে গেলে দেখা যাবে তাকে অনেক জল অ্যাড করতে হবে, তারপর সে ওই 2টো এক্সট্রা যে 2টো সেটা ভাঙবে। তার মানে এখানে ডাইলুশনের এফেক্টটা সেটা হচ্ছে অনেক কম। এখানেও ডাইলুশন এফেক্ট দেখা যায়, কিন্তু ওর মতো র্যাপিড নয়। ওটা দেখো যে 10টা ভাঙছিল 100টার মধ্যে, একটু জল অ্যাড করে দিলাম 15টা ভেঙে গেল, আরও জল অ্যাড করলাম 20টা ভেঙে গেল। তার মানে একটু জল অ্যাড করছি 5টা 7টা করে বেড়ে যাচ্ছে। তার মানে এটা অনেকটা র্যাপিড প্রসেস। কিন্তু যখনই আমরা এটা স্ট্রং ইলেকট্রোলাইটের ক্ষেত্রে দেখব, তখন এটা কী হয়ে যাবে, এটা স্লো প্রসেস হয়ে যাবে। এটাও এফেক্ট অফ ডাইলুশন এখানে আছে, মানে অসওয়াল্ড ডাইলুশন ল স্ট্রং ইলেকট্রোলাইটের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে, কিন্তু ভীষণ স্লো হবে। ওই জন্য এটাকে আমরা মেনলি অসওয়াল্ড ডাইলুশন লটাকে আমরা অ্যাপ্লাই করি উইক ইলেকট্রোলাইটের ক্ষেত্রে। স্ট্রং ইলেকট্রোলাইটের ক্ষেত্রে অতটা ইউজ করি না, কারণ স্ট্রং ইলেকট্রোলাইটের ক্ষেত্রে এমনিতেই 100%-এর প্রায় কাছাকাছি ডিসোসিয়েট করে যায়। তো সেখানে জল অ্যাড করে ডাইলিউট করে তার খুব বেশি মানে বাড়ানো যায় না আর কি। তো ওই জন্য জলের এফেক্টটা স্ট্রং ইলেকট্রোলাইটের ক্ষেত্রে অতটা অ্যাপ্লিকেবল না আর কি। তাহলে এটাও এই অন ডাইলুশন ডিগ্রি অফ ডিসোসিয়েশন ইনক্রিজেস বাট very slowly, very slowly হলো। তাহলে স্ট্রং ইলেকট্রোলাইটের ক্ষেত্রে কিন্তু তুমি দেখতে পাচ্ছ যে এখানেও কিন্তু আলফার যে ডিগ্রি অফ ডিসোসিয়েশন সেটা কিন্তু এখানেও বাড়ে, কিন্তু ভীষণ স্লোলি, কারণ অলমোস্ট 100% ডিসোসিয়েট প্রথমেই হয়ে যায় যে কোনো সলিউশন হলো। তাহলে এই জিনিসটাকে মাথায় রাখবে। এই জিনিসটা মাথায় রাখলে তবে আমরা ওই যে কন্ডাক্টেন্স পড়বো, যখন কন্ডাক্টেন্সে আমরা ওই মানে যখন ওই ইফেক্ট অফ ডাইলিউশনের ব্যাপারগুলো পড়বো কন্ডাক্টেন্সের, যে জল অ্যাড করলে কন্ডাক্টেন্সের কী পরিবর্তন হয়, ডাইলিউট করলে কন্ডাক্টেন্স বাড়ে নাকি কমে, এই ব্যাপারটা বুঝতে গেলে আমাদের এই প্রিলিমিনারি এই কনসেপ্টগুলো জানার দরকার আর কি ভীষণভাবে। তো এগুলো তোমরা একটু মাথায় রেখো আর কি। আচ্ছা, এটা আমি বলে দিই ভেরি স্লোলি কেন, কারণ অ্যাজ already dissociated almost completely। এই কারণে এটা আর ফার্দার জলের এফেক্ট আমরা এখানে দেখতে পাবো।
ঠিক আছে, এটাকে নোট ডাউন করে নাও। ওকে, আচ্ছা, তাহলে এই যে ফান্ডামেন্টাল আমাদের একটা আইডিয়া হলো, এরপরে আমরা আলোচনা করব কন্ডাক্টেন্স। তো কন্ডাক্টেন্স যে আমরা 3টে পার্টে ভাগ করেছিলাম, কন্ডাক্টেন্স, সেল এবং ইলেকট্রোলিসিস, তো আমরা কন্ডাক্টেন্স পার্টটাকে নিয়ে এবার আলোচনা করব আর কি। তো এটাকে নোট ডাউন করে নাও। আজকে তাহলে এই পর্যন্তই থাকবে। নেক্সট আমরা কন্ডাক্টেন্সের খুব ফান্ডামেন্টাল জায়গাগুলো প্রথমে আলোচনা করব, তারপর আমরা সাবজেক্টে কন্ডাক্টেন্স ব্যাপারটা বুঝবো। তার আগে আমরা একটু এই কন্ডাক্টেন্সের ব্যাপারটা কী এবং কন্ডাক্টেন্স কোন কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, এই জিনিসগুলো জানা দরকার। অনেকের মধ্যে এই কনসেপ্টগুলো থাকে না ঠিকঠাক, প্রথমেই তারা কন্ডাক্টেন্স পড়া শুরু করে দেয়, কিন্তু কন্ডাক্টেন্স পড়ার আগে আমাদের কিছু ওই কন্ডাক্টেন্সের ফ্যাক্টরস, মানে কখন কন্ডাক্টেন্স বাড়বে, কখন কন্ডাক্টেন্স কমবে, এই ব্যাপারগুলো একটু জানতে হবে। যেখানে চার্জের এফেক্ট, নেচার অফ সলিউটের এফেক্ট, হ্যাঁ, তারপর সাইজ অফ সলিউট, হ্যাঁ, এই ব্যাপারগুলো আমাদের একটু জেনে দিতে হবে। ঠিক আছে, তো সেইগুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। তো আজকে আমাদের এই পর্যন্তই। থ্যাংক ইউ ভেরি মাচ।